আজকে তোমাদের আমি আলোর ব্যতিচার ইন্টারফারেন্স অফ লাইট এই চ্যাপ্টার ডিসকাস করব। ওকে, তো আলোক বিজ্ঞানের দুটো ভাগ হয়, জ্যামিতিক আলো বিজ্ঞান জিওমেট্রিক্যাল অপটিক্স এবং প্রাকৃতিক আলো বিজ্ঞান ফিজিক্যাল অপটিক্স। আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে লেন্স, দর্পণ এগুলো কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি করে, সেই প্রতিবিম্বের প্রকৃতি কীরকম, প্রতিবিম্বের ত্রুটি, বিভিন্ন আলোকীয় যন্ত্র এগুলো আলোচনা করেছি। এসব করতে গিয়ে আমরা ধরেছি যে আলো সমসত্ব মাধ্যমে সরল রেখায় চলে, কিন্তু আলোর প্রকৃতি কীরকম, আলো কিভাবে শক্তি সঞ্চালিত করে, আলো কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি ট্রান্সফার করে, এগুলো জ্যামিতিক আলো বিজ্ঞানে আলোচিত হয়নি। এগুলো আমরা প্রাকৃতিক আলো বিজ্ঞান মানে ফিজিক্যাল অপটিক্স এই চ্যাপ্টারে এগুলো আলোচনা করব। ফিজিক্যাল অপটিক্স এটা হচ্ছে প্রাকৃতিক আলো বিজ্ঞানের এটা একটা ব্রাঞ্চ, এটাই আলোচনা হবে। তো অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব তরঙ্গ মুখ, ওয়েভ ফ্রন্ট। তরঙ্গ মুখ, হোয়াট ইজ ওয়েভ ফ্রন্ট? তরঙ্গ মুখ, ওয়েভ ফ্রন্ট। দেখো, তোমরা জানো জলে ঢিল ফেললে, যদি স্থির জলাশয়ে ঢিল ফেলো, তুমি ঢিল ফেললে কি দেখা যায়? ধরো এইটা ঢিল পড়লো এই জায়গাটায়, তাহলে এখান থেকে কী হয়, জলাশয়ের উপরে কী হয়, একটা আলোড়ন সৃষ্টি হয় এবং দেখবে এই ঢেউগুলো বৃত্তাকারে ছড়িয়ে যায় চারদিকে, এবং এটা 2D স্পেসে, দ্বিমাত্রিক স্পেসে বৃত্তাকারে ছড়িয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে বৃত্তাকার যে গতিপথ, এর উপরে প্রত্যেকটা কণার দশা সমান, প্রতিটি কণার দশা সমান। তাহলে এটা কি বললাম? জলের ঢেউ, তাতে বৃত্তাকার তরঙ্গমুখ হচ্ছে, যেহেতু এটা দ্বিমাত্রিক স্পেসে হচ্ছে। তো তরঙ্গমুখ কাকে বলে না, তাহলে তরঙ্গের অন্তর্গত এই যে একই দশা সম্পন্ন কণার যে গতিপথ, সঞ্চার পথ, তাকেই বলে তরঙ্গমুখ। জলের ঢেউয়ের ক্ষেত্রে এটা বৃত্তাকার হচ্ছে তরঙ্গমুখটা। তরঙ্গমুখ প্রধানত 3 প্রকার হয়: গোলীয় তরঙ্গমুখ, সমতল তরঙ্গমুখ আর সিলিন্ড্রিক্যাল মানে চোঙাকৃতি তরঙ্গমুখ। এটা যদি কোনো আলোক উৎস, সাপোজ ধরো মোমবাতির শিখা থেকে আলো ছড়িয়ে যাচ্ছে চারদিকে 3D স্পেসে, তখন সেটা কিন্তু গোলীয় তরঙ্গমুখ হবে, গোলীয় হবে। সাপোজ তাহলে তরঙ্গমুখটা সংজ্ঞা লিখি, তরঙ্গের ডেফিনেশনটা, তরঙ্গের অন্তর্গত সমদশা সম্পন্ন কণাগুলির সঞ্চার পথকে তরঙ্গমুখ বলে। এটা হচ্ছে আমাদের তরঙ্গমুখের ডেফিনেশন। ওকে, তরঙ্গমুখ। এবার তরঙ্গমুখ প্রধানত 3 প্রকার। এক নম্বর হচ্ছে সাপোজ গোলীয় তরঙ্গমুখ, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। এটা কোথায় পাওয়া যায় না, ধরো মোমবাতির উৎসটা বলছি, মোমবাতির শিখা থেকে নির্গত আলোক উৎস,
দ্যাট মিন্স বিন্দু আলোক উৎস, বিন্দু আলোক উৎস এইগুলো থেকে নির্গত তরঙ্গের তরঙ্গমুখ কী হয়, স্ফেরিক্যাল হয়, গোলীয় তরঙ্গমুখ। ওকে, ধরো চোঙাকৃতি তরঙ্গমুখ, সিলিন্ড্রিক্যাল চোঙাকৃতি, সেটা কোথায়, টিউবলাইট। টিউবলাইট থেকে যে টিউবলাইট, এই টিউবলাইট জ্বলছে, হ্যাঁ, টিউবলাইট থেকে নির্গত তরঙ্গের তরঙ্গমুখ। এছাড়া সরু রেখাছিদ্র, আমরা এখানে সরু রেখাছিদ্র ব্যবহার করব, স্লিট, তাকে বলে স্লিট বলে, থেকে নির্গত তরঙ্গের তরঙ্গমুখ কী হয়, চোঙাকৃতি হয়। 3 নম্বর, সাপোজ সমতল তরঙ্গমুখ। তোমরা জানো যে উত্তর লেন্সের ফোকাসে যদি বিন্দু উৎস রাখি, প্রতিবিম্ব অসীমে গঠিত হয়, তাহলে অসীমের রশ্মি কীভাবে যায়, সমান্তরাল যায়। তাকে যদি একটা তলে ধরা হয়, ওই রশ্মিগুলোর সামনে যদি একটা তল, অভিলম্ব তলে রশ্মিগুলো পড়লে ওই তলে তরঙ্গমুখটা কী হয়, সমতল হয়। তাহলে উত্তর লেন্সের ফোকাসে বিন্দু উৎস রাখলে, বিন্দু উৎস রাখলে তার থেকে নির্গত তরঙ্গমুখ কী হয়, সমতল হয়। ওকে, তো আমরা তরঙ্গমুখের ভাগগুলো বললাম, তরঙ্গমুখের যে ক্লাসিফিকেশন এটা আমরা বললাম। এখন আমরা প্রপার্টি বলবো, তরঙ্গমুখের ধর্ম বা বৈশিষ্ট্য। তরঙ্গমুখের ধর্ম বা ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। ওকে, তো আমরা জানি যে ধরো উৎসের নিকটবর্তী অংশে, ধরো জলে ঢিল ফেলা হলো, ঢেউ উৎপন্ন হলো, একদম নিকটবর্তী অংশে তরঙ্গমুখটা বৃত্তাকার হবে। যখন সেই ঢেউটা অনেক দূরে যাবে, বৃত্তাকারটা, ওই বৃত্তটা বড় হতে 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 তার ব্যাসার্ধ কী হবে, অনেক বড় হলে সেটা সমতল হয়ে যাবে। বা মোমবাতির শিখা থেকে যে আলো বেরোচ্ছে, গোলীয় তরঙ্গমুখ, একদম উৎসের কাছে হবে ওটা ছোট গোলক, যত দূরে যাবে গোলকের ব্যাসার্ধ বাড়বে, বাড়তে বাড়তে তার তরঙ্গমুখটা ব্যাসার্ধ এত বড় হবে, তরঙ্গমুখ সমতল হবে। ওকে, তাহলে কী বললাম, যে উৎসের নিকটবর্তী অংশে তরঙ্গমুখ গোলাকার বা চোঙাকৃতি হয়, কিন্তু অনেক দূরে কি হয়ে যায়, সমতল আকার হয়ে যায়, ওকে, নাম্বার 1। নাম্বার 2, তরঙ্গমুখের ওপর অবস্থিত প্রতিটি কণার দশা কি হয়, সমান হয়। তরঙ্গমুখের ধরো নাম্বার 2 আমরা বলছি যে ধরো তরঙ্গমুখের যে কোনো বিন্দুতে লম্ব, তরঙ্গমুখের যে কোনো বিন্দুতে যদি আমরা লম্ব টানি, সেটা লম্ব কি হয় না, তরঙ্গের অভিমুখ প্রকাশ করে। মানে তরঙ্গমুখ ধরো বৃত্তাকার হলো, এখানে লম্ব টানি, যে কোনো বিন্দু লম্ব টানলে কি হয়, লম্ব টানলে তরঙ্গের অভিমুখ, মানে তরঙ্গের দিকটা
এদিকে হবে, মানে তরঙ্গমুখ যদি আমি এখানে ট্যানজেন্ট টানি তাহলে তরঙ্গমুখের সঙ্গে মানে যদি আলোকরশ্মি হয়, আলোকরশ্মি একটি আলোকরশ্মি তরঙ্গমুখের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি। এই তরঙ্গমুখ হয়, তরঙ্গমুখ আর 90 ডিগ্রি কোণ করে। ওকে, তরঙ্গমুখের যে কোনো বিন্দুতে লম্ব তরঙ্গের অভিমুখ প্রকাশ করে। নাম্বার 3, পরপর দুটি অনুরূপ তরঙ্গমুখের ব্যবধান কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য হয়। তরঙ্গ দৈর্ঘ্য হয়, যেমন তোমাদের আগে বলা হয়েছে যে ধরো জলে ঢেউ সৃষ্টি করলে কি হচ্ছে, আগে বলা হয়েছিল যে ধরো এরকম আলোড় সৃষ্টি হচ্ছে, এই যে সমধা সম্পন্ন এটা এর মধ্যে দৈর্ঘ্য কী হয়? ল্যামডা হয়। তরঙ্গ শীর্ষ দ্বয়ের মধ্যে দূরত্ব ল্যামডা হচ্ছে। তাহলে এমনি এই একটা তরঙ্গমুখ এবং এই একটা তরঙ্গমুখ, দুটো অনুরূপ তরঙ্গমুখ, এর মধ্যে ব্যবধান কী হবে? দৈর্ঘ্যটা ল্যামডা হবে। পরপর দুটি অনুরূপ তরঙ্গমুখ, অনুরূপ মানে দেখো এই ঢেউটা যখন এটা আপ হচ্ছিল, এটা আপ তরঙ্গ শীর্ষ, তার মধ্যে ডিস্টেন্স ল্যামডা হচ্ছে, তো সেটা বলা হচ্ছে যে পরপর দুটি অনুরূপ তরঙ্গমুখের ব্যবধান কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা। আর তরঙ্গমুখগুলির বেগ, তরঙ্গমুখগুলির বেগ তরঙ্গের বেগের সমান। ওকে, তরঙ্গমুখগুলির বেগ তরঙ্গের বেগের সমান। দ্যাট মিন্স তরঙ্গমুখগুলির বেগ যদি ভি হয়, তরঙ্গের বেগও কী হবে? ভি হবে। ওকে, তাহলে তরঙ্গমুখ বললাম, তরঙ্গমুখের ক্লাসিফিকেশন বললাম আমরা। এখন এই তরঙ্গের বিস্তার সম্পর্কে বিজ্ঞানী হাইগেন্সের নীতি, তরঙ্গের বিস্তার সম্পর্কে হাইগেন্সের নীতি। ওকে, হাইগেন্স প্রিন্সিপল, তরঙ্গের বিস্তার সম্পর্কে হাইগেন্সের নীতি। ওকে, হাইগেন্স প্রিন্সিপল of wave propagation. তরঙ্গের বিস্তার সম্পর্কে হাইগেন্সের নীতি। তো কোনো উৎস থেকে তরঙ্গমুখগুলি কিভাবে ছড়িয়ে পড়ে এটি প্রথম ব্যাখ্যা করেন বিজ্ঞানী হাইগেন্স। ওকে, তো কোনো উৎস থেকে তরঙ্গমুখগুলি কিভাবে ছড়িয়ে পড়ে তা সর্বপ্রথম ব্যাখ্যা করেন বিজ্ঞানী, ডাচ বিজ্ঞানী, নেদারল্যান্ডের বিজ্ঞানী, হল্যান্ড, নেদারল্যান্ড বিজ্ঞানী হাইগেন্স। ওকে, হাইগেন্সের নীতি আমরা এখানে বলবো বিজ্ঞানী হাইগেন্স। তো এটাই প্রথম ব্যাখ্যা করেন বিজ্ঞানী হাইগেন। তো আমরা হাইগেন্সের নীতি বলবো। এই নীতি অনুযায়ী, হাইগেন্সের নীতি, এই নীতি অনুযায়ী নাম্বার 1 আমরা যে এটা পয়েন্ট করে লিখি যে এই নীতি অনুযায়ী কি হয় না, 1 নম্বর সমসত্ব মাধ্যমে আলোক তরঙ্গ চারদিকে কী হয়? সমান বেগে ছড়িয়ে পড়ে, এবং এটা যেতে যেতে কিছু কী হয় না, ওগুলো একটা গোলকের তলে পৌঁছায়। তাহলে গোলকের তলে অবস্থিত প্রতিটি কণার দশা সমান হয়, তাহলে গোলকের তল হলো তরঙ্গমুখ। ওকে,
সমসত্ব মাধ্যমে কোনো আলোক উৎস থেকে নির্গত তরঙ্গ চারদিকে সমান বেগে সঞ্চারিত হয়। কোনো সমসত্ব মাধ্যমে কোনো আলোক উৎস থেকে নির্গত তরঙ্গ সমবেগে চারদিকে ছড়িয়ে পড়ে। ওকে, চারদিকে ছড়িয়ে পড়ে। যে কোনো মুহূর্তে মানে যে কোনো সময়ে আর কি, যে কোনো মুহূর্তে এইগুলো একটা গোলকের তলে পৌঁছায়। যে কোনো মুহূর্তে চারদিকে গতিশীল তরঙ্গগুলি একটি গোলকের তলে পৌঁছায়। তরঙ্গগুলি একটি গোলকের তলে পৌঁছায় এবং ওই গোলকের তলে প্রতিটা কণার দশা কী হয়? সমান হয়। ওই গোলকের তলে অবস্থিত প্রতিটি কণা কি হয় না সমদশা সম্পন্ন হয়। তাই ওই গোলকের তল হচ্ছে কি? তাই ওই গোলকের তল হলো একটি তরঙ্গমুখ। ওকে, গোলকের তল হলো তরঙ্গমুখ নাম্বার 1। তাহলে তরঙ্গমুখ আমরা বললাম যে সমদশা সম্পন্ন কণাগুলির যে গতিপথ তাকে বলছে তরঙ্গমুখ। তরঙ্গমুখে অবস্থিত নাম্বার 2, তরঙ্গমুখে অবস্থিত প্রতিটি কণা কি হয় না একটি নতুন উৎস হিসেবে, প্রতিটি কণা একটি নতুন উৎস, দ্যাট মিন্স সেকেন্ডারি সোর্স, গৌণ উৎস হিসেবে ক্রিয়া করে। তরঙ্গমুখে অবস্থিত প্রতিটি কণা একটি নতুন উৎস, দ্যাট মিন্স গৌণ উৎস হিসেবে ক্রিয়া করে। ওকে, নাম্বার 3, ওই গৌণ উৎস থেকে কি বেরোবে না গৌণ তরঙ্গ। গৌণ উৎস থেকে গৌণ তরঙ্গ, দ্যাট মিন্স অনুতরঙ্গ। গৌণ তরঙ্গ বা কি বলছে অনুতরঙ্গ, ওয়েভলেট, সেকেন্ডারি ওয়েভ অর ওয়েভলেট। অনুতরঙ্গ সৃষ্টি হয়ে একই বেগে চারদিকে ছড়িয়ে পড়ে। এবার এই অনুতরঙ্গ থেকে আবার নতুন তরঙ্গ সৃষ্টি হবে। ওকে, আর নাম্বার 4, গৌণ তরঙ্গগুলির সামনের দিকে অঙ্কিত স্পর্শক তল, গৌণ তরঙ্গগুলির সামনের দিকে অঙ্কিত স্পর্শক তল তাকে বলছে ওই সম্মুখবর্তী ওয়েভ ফ্রন্ট, মানে ফরওয়ার্ড ওয়েভ ফ্রন্ট, মানে সেখান থেকে আবার নতুন তরঙ্গ সৃষ্টি হবে। ওকে, স্পর্শক তল নতুন তরঙ্গমুখের অবস্থান সৃষ্টি করে।
তো সেখান থেকে আবার নতুন তরঙ্গ উৎপন্ন হবে। ওকে, দিস ইজ দ্য হাইগেন্স প্রিন্সিপাল আমরা বললাম। এখন এটাকে আমরা ব্যাখ্যা করব, হাইগেন্স প্রিন্সিপাল ব্যাখ্যা। ঠিক আছে, হাইগেন্সের নীতির আমরা এটা ব্যাখ্যা করব। তার জন্য একটা জ্যামিতিক চিত্র আঁকতে হবে আর কি। হ্যাঁ, যেহেতু এটা জ্যামিতিক চিত্র এঁকে এটা ব্যাখ্যা করতে হবে। তো এক্সপ্লেনেশন করবো আমরা, ব্যাখ্যা। সাপোজ এস একটি বিন্দু উৎস, এস একটি বিন্দু আলোক উৎস আর কি, বিন্দু আলোক উৎস। ওকে, তাহলে এখান থেকে তরঙ্গ ছড়িয়ে যাবে, দিয়ে ছড়িয়ে গেল তরঙ্গ, দিয়ে একটি গোলকের তলে পৌঁছালো। সাপোজ এই গোলকের তল, তাহলে গোলকের তলে পৌঁছালো, তাহলে গোলকের উপর আমরা কয়েকটা পয়েন্ট ধরবো, ধরো P1, P2, P3 কয়েকটা পয়েন্ট ধরবো। তাহলে এই পয়েন্টগুলো কেন্দ্র করে আমরা একটা গোলক টানব। প্রতিটা গোলকের ব্যাসার্ধ সমান আঁকবো, একদম ব্যাসার্ধ সমানের প্রতিটা গোলকের, একদম দারুণ ছবি এসে দেখো। সাপোজ P1, P2, P3 তিনটা কণা নিয়েছি আমরা ধরো সাপোজ। এবার এই প্রত্যেকটি গোলকের ব্যাসার্ধ কিন্তু সমান। এটা ধরো AB, এটা গোলকের তল। এবার সামনের দিকে স্পর্শক তল, দিস ইজ ফরওয়ার্ড ওয়েভ ফ্রন্ট। ওকে, এটা ধরো A1, B1। আর এই যে স্পর্শক তল, ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট, হাইগেন্সের মতে এর কোনো অস্তিত্ব নেই। ওকে, তো এটা আবার একটু জাস্ট বলবো A2, B2। এবার যখন এটা অনেক দূরে যাবে, এটি যখন অনেক দূরে যাবে কী হবে না, এটা স্ট্রেট লাইন মানে সমতল হয়ে যাবে। তাহলে সমতল হয়ে যাবে, অনেক দূরে গেলে কী হবে, সমতল। দেখো অনেক দূরে গেলে এটা সমতল হয়ে যায়। তো সাপোজ ধরো এটা P2, এটা ধরো এরকম সাপোজ P3, ধরো সাপোজ P1, P1। তাহলে অনেক দূরে গেলে এটি কী হচ্ছে, সমতল হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা সমতল, আর এটা ধরো গোলীয় হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের জ্যামিতিক চিত্র আর কি। ওকে, এই জ্যামিতিক চিত্র। তাহলে একটু আমাদের জাস্ট এটা একটু ব্যাখ্যা করতে হবে। ধরা যাক S1 একটি বিন্দু আলোক উৎস থেকে, ধরা যাক S একটি বিন্দু আলোক উৎস থেকে নির্গত যে কোনো মুহূর্তে তরঙ্গ মুখ হলো AB। ওকে, AB। এবার আমরা কি করেছি না, এই তরঙ্গ মুখের উপর কি করেছি না, P1, P2 ... কণা নেওয়া হলো, কণাগুলি নেওয়া হলো। আর ওই কণাগুলি কেন্দ্র করে কী করেছি আমরা, গোলক টেনেছি। ওকে, হাইগেন্সের নীতি অনুযায়ী, এই কণাগুলি, এই যে কণাগুলো আমরা নিয়েছি, এই কণাগুলি অনুতরঙ্গের উৎস হিসেবে ক্রিয়া করে, অনুতরঙ্গের উৎস হিসেবে ক্রিয়া করে। ওকে, ক্রিয়া করে মানে এখান থেকে আবার নতুন তরঙ্গ সৃষ্টি হবে।
এই কণাগুলিকে কেন্দ্র করে আমরা কি করছি না r = CT ব্যাসার্ধের গোলক অঙ্কন করা হলো, আঁকা হলো আর কি। কেন্দ্র করে এত ব্যাসার্ধের গোলক আঁকা হলো। ওকে, গোলক কল্পনা করা হলো, সাপোজ অঙ্কন করা হলো। বুঝলি? তাহলে এখানে প্রতিটা গোলকের কিন্তু ব্যাসার্ধ সমান, কিন্তু r = CT, প্রতিটি গোলকের ব্যাসার্ধ এখানে কিন্তু সমান। ওকে, গোলক অঙ্কন করা হলো। এই গোলকগুলির সামনের দিকে অঙ্কিত স্পর্শক তল, দেখো A1 B1 হলো t সময় পর নতুন তরঙ্গমুখ। ওকে, t সময় পর সামনের দিকে অঙ্কিত স্পর্শক তল A1 B1 হলো t সময় পর নতুন তরঙ্গমুখ, যাকে বলছে কি না সম্মুখবর্তী তরঙ্গমুখ। A1 B1টা হচ্ছে সম্মুখবর্তী তরঙ্গমুখ। ওকে, আর এটি হচ্ছে ফরওয়ার্ড ওয়েভ ফ্রন্ট। ওকে, ফরওয়ার্ড ওয়েভ ফ্রন্ট। আর এটি হচ্ছে ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট। তবে হাইগেন্সের মতে এই ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট তার কোনো অস্তিত্ব নেই। তবে হাইগেন্স তত্ত্বে বা হাইগেন্সের মতে পশ্চাৎবর্তী, যেটা আমরা মানে গোলকের পিছন দিকে অঙ্কিত স্পর্শক তল, পশ্চাৎবর্তী তরঙ্গমুখ চিত্রে A2 B2, মানে গোলকের পিছন দিকে অঙ্কিত স্পর্শক তল, পশ্চাৎবর্তী তরঙ্গমুখের কোনো অস্তিত্ব নেই। ওকে, তাহলে আমরা হাইগেন্স থিওরি বললাম, সেটা ব্যাখ্যা করলাম এবং ওয়েভ ফ্রন্ট বললাম। এখন আমরা হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের তার ত্রুটি বলবো। ওকে, হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের ত্রুটি। হাইগেন্স তরঙ্গ বিস্তারের জন্য ইথার নামে একটি কাল্পনিক মাধ্যমের প্রস্তাব করেন, কিন্তু বাস্তবে ইথারের অস্তিত্ব নেই। ওকে, হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের ত্রুটি। তাহলে হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের ত্রুটি নাম্বার 1 হচ্ছে, সাপোজ হাইগেন্স তরঙ্গ বিস্তারের জন্য বললাম ইথার নামে একটি কাল্পনিক মাধ্যম। হাইগেন্স তরঙ্গ বিস্তারের জন্য ইথার নামে একটি কাল্পনিক মাধ্যমের প্রস্তাব করেন। কিন্তু বাস্তবে ইথারের অস্তিত্ব নেই, মানে ইথার মাধ্যমের কোনো অস্তিত্ব নেই। ইথার মাধ্যমের অস্তিত্ব নেই। এটাই হচ্ছে হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের 1 নম্বর ত্রুটি। নাম্বার 2, হাইগেন্স এখানে আলোকে ধরেছেন যে লাইট ইজ এ ইলাস্টিক ওয়েভ, স্থিতিস্থাপক তরঙ্গ, কিন্তু পরে জানা যায় যে আলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, তাহলে হাইগেন্সের মতে হাইগেন্সের
মধ্যে আলো স্থিতিস্থাপক তরঙ্গ ধরা হয়েছিল আর কি। স্থিতিস্থাপক তরঙ্গ ধরা হলেও পরে পরীক্ষা দ্বারা জানা যায় যে বিভিন্ন বিজ্ঞানী পরীক্ষা দ্বারা জানান যে আলো হচ্ছে ধরা হলেও পরবর্তীকালে জানা গেছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরবর্তীকালে জানা গেছে আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ওকে, EM ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট। তাহলে এটা হচ্ছে হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের ত্রুটি। ওকে, আমরা এখন ব্যতিচার, যে ব্যতিচার পড়ছি, হোয়াট ইজ ইন্টারফারেন্স বা ব্যতিচার কাকে বলে? তো ব্যতিচার হচ্ছে দুটি তরঙ্গ একই দিকে যাবে, সমকম্পাঙ্কের তরঙ্গ, দুটি তরঙ্গের কম্পাঙ্ক একই, বিস্তার একই হতে পারে, আলাদা হতে পারে। তো গিয়ে মাধ্যমের একই দিকে যেতে যেতে কোনো বিন্দুতে উপরিপাতিত হবে। উপরিপাতিত না হলে সুপারপোজ, উপরিপাতন না হলে ব্যতিচার সৃষ্টি হবে না। এটা বিজ্ঞানী ইয়ং সর্বপ্রথম পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে তরঙ্গের উপরিপাতের ফলেই ব্যতিচার সৃষ্টি হয়। তো ব্যতিচার হচ্ছে উপরিপাতিত হলে কি হয় না, মাধ্যমের কোনো কোনো অঞ্চলে এই তরঙ্গ দুটি সমদশায় উপরিপাতিত হয়, লব্ধি তরঙ্গের বিস্তার বেড়ে যায়, মানে তখন আলোর তীব্রতা বেড়ে যাবে, তখন উজ্জ্বল বিন্দু পাওয়া যাবে, উজ্জ্বল রেখা পাওয়া যাবে। আবার কোথাও কোথাও বিপরীত দশায় উপরিপাতিত হলে, যেসব বিন্দুতে বিপরীত দশায় তরঙ্গ দুটি উপরিপাতিত হয়, তাহলে লব্ধি তরঙ্গের বিস্তার শূন্য হয়, তীব্রতা শূন্য হয়, অর্থাৎ অন্ধকার রেখা সৃষ্টি হয়। এই ঘটনাকে বলে ব্যতিচার। ওকে, তীব্রতা বেড়ে গেলে মানে গঠনমূলক ব্যতিচার দুরকম হয়, আর তীব্রতা কমে গেলে ধ্বংসাত্মক ব্যতিচার। এটা বলবো। তারপর আমরা ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় ব্যতিচার ঘটনাটি প্রমাণ করা যায়, এটা বলবো। আর ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ। ওকে, দিয়ে আজকে আমরা ক্লাস শেষ করব। এখন হোয়াট ইজ ইন্টারফারেন্স অফ লাইট, আলোর ব্যতিচার। তাহলে আলোর ব্যতিচার, তাহলে যে আমরা ডেফিনেশন লিখে ফেলি যে মাধ্যমের কোনো অঞ্চলে বা কোনো মাধ্যমের মধ্য দিয়ে দুটি তরঙ্গের বিস্তার একই আর কি, মধ্য দিয়ে একই দিকে যাওয়ার সময়, কোনো মাধ্যমের মধ্য দিয়ে একই দিকে প্রসারিত হলে আর কি, একই দিকে যাওয়ার সময় একই বিস্তার ও একই কম্পাঙ্কের দুটি আলোক তরঙ্গ উপরিপাতিত হলে কি হয়? উপরিপাতিত হলে লব্ধি তরঙ্গের তীব্রতা কি হয় না, ওই অঞ্চলের তীব্রতা কোনো কোনো বিন্দুতে বৃদ্ধি পায়, তীব্রতা বেড়ে যায়, এবং কোনো কোনো বিন্দুতে হ্রাস পায়। এই যে ঘটনা, দিস ফেনোমেনা, এই ঘটনাকে ব্যতিচার বলে। ওকে,
এই ঘটনাকে আলোর ব্যতিচার বলে, ব্যতিচার বলা হয়, ইন্টারফারেন্স অফ লাইট। ওকে, তো ব্যতিচার দুরকম হয়। তো এখানে আমরা একটু বলবো যে গঠনমূলক ব্যতিচার ও ধ্বংসাত্মক ব্যতিচার। ব্যতিচার এই দুই প্রকার হয়। ওকে, তো গঠনমূলক ব্যতিচার কি না, আলোর তীব্রতা বৃদ্ধি পেলে তীব্রতা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে গঠনমূলক ব্যতিচার, গঠনমূলক ব্যতিচার ও আলোর তীব্রতা হ্রাস পাওয়ার ঘটনাকে ধ্বংসাত্মক ব্যতিচার বলে। ওকে, তাহলে গঠনমূলক ব্যতিচার কি হয় না, ধরা যাক দুটি সমকম্পাঙ্কযুক্ত তরঙ্গের প্রতিটির বিস্তার, সমকম্পাঙ্কযুক্ত আলোক তরঙ্গের প্রতিটির বিস্তার, সাপোজ প্রতিটির বিস্তার এ, তাহলে তরঙ্গ দুটি সমদশায় উপরিপাতিত হলে আর কি, মানে যে বিন্দুতে আর কি সমদশায় উপরিপাতিত হবে আর কি। তরঙ্গ দুটি সমদশায় উপরিপাতিত হলে লব্ধি বিস্তার হয়। লব্ধি বিস্তার কত হয় না, দ্বিগুণ হয়ে যাচ্ছে, a প্লাস এ 2a। দেয়ারফর তীব্রতা কত হবে, তীব্রতা ভ্যারাইজেস কী হয়, বিস্তারে বর্গ, তো তীব্রতা হয়ে যাচ্ছে 2a হোল স্কোয়ার, মানে তীব্রতা 4 গুণ হয়ে যাচ্ছে। ওকে, 4a স্কোয়ার, তীব্রতা ভ্যারাইজেস বিস্তারের হোল স্কোয়ার, অতএব তীব্রতা কী হয়, 4 গুণ হয়, 4 গুণ হয়, মানে প্রাথমিক তীব্রতা 4 গুণ হয়। তার এটা উজ্জ্বল বিন্দু, একে কি বলে, গঠনমূলক ব্যতিচার, একে গঠনমূলক ব্যতিচার বলে। ওকে, 4 গুণ মানে 2a হোল স্কোয়ার, তীব্রতা কি হচ্ছে 4a স্কোয়ার, মানে 4 গুণ হচ্ছে। আর আবার তরঙ্গ দুটির উপরিপাত বিপরীত দশায় হলে লব্ধি বিস্তার কি হয় না, শূন্য হয়, a মাইনাস a ইকুয়াল টু 0। দেয়ারফর তীব্রতা কি শূন্য হয়, দেয়ারফর তীব্রতা শূন্য হয়, মানে অন্ধকার বিন্দু। একে ধ্বংসাত্মক ব্যতিচার বলে। ওকে, গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচার আমি সংক্ষেপে বললাম। এখন আমরা ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ করব, ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ করব, আর তার সঙ্গে ইয়ংয়ের পরীক্ষা, বা আমরা ইয়ংয়ের পরীক্ষা যদি বলি তার আগে আমাদের সুসংগত উৎস বলতে হবে। তো যাই হোক, আমরা ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণটা আজকে এই ক্লাসে বলি। ব্যতিচারের গাণিতিক বিশ্লেষণ। মানে এখানে দেখাবো যে গাণিতিক বিশ্লেষণ করে দেখাবো যে তরঙ্গ দুটির মধ্যে পথ পার্থক্য
যদি তরঙ্গ দৈর্ঘ্য মানে λ/2 তার অর্ধেক, তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক λ/2 এর অযুগ্ম গুণিতক হয় তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে, আর যুগ্ম গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার হয়। তো এর জন্য আমরা একটা ধরা যাক S1 S2, ওকে, বা AB, যাই হোক S1 S2 দুটি সুসংগত আলোক উৎস। সুসংগত আলোক উৎস মানে এই দুটি উৎস থেকে নির্গত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক একই হবে এবং উৎস দুটি থেকে নির্গত তরঙ্গের দশা পার্থক্য সর্বদা একই থাকবে। সেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আপাতত গাণিতিক বিশ্লেষণ আমরা বলছি S1 S2 দুটি আলোক উৎস এখান থেকে একই রকমের তরঙ্গ নির্গত হবে, দিয়ে এরা মাধ্যমে বিস্তার লাভ করবে। যেতে যেতে মাধ্যমের ধরো মাধ্যমের P বিন্দুতে ধরা যাক মাধ্যমের একটা বিন্দুতে ধরো P বিন্দুতে উপরিপাতিত হবে। S1 S2 থেকে দুটি তরঙ্গ একই রকমের তরঙ্গ নির্গত হয়। এই পথটা ধরো সাপোজ x, আর এই পথটা সাপোজ ধরো x প্লাস ডেল্টা। তাহলে ডেল্টা ইজ দ্য পাথ ডিফারেন্স, তরঙ্গ দুটির মধ্যে পথ পার্থক্য, সেটা হচ্ছে ডেল্টা। তো পি বিন্দু উপরিপাতিত হবে, এবার পি বিন্দু অন্ধকার হবে না উজ্জ্বল হবে সেটা নির্ভর করে ডেল্টা এর মানের উপর নির্ভর করবে। তো ধরা যাক S1 ও S2 দুটি সুসংগত আলোক উৎস থেকে নির্গত তরঙ্গের প্রতিটির বিস্তার এ তরঙ্গ দৈর্ঘ্য λ এবং শূন্য মাধ্যমে আলোর বেগ এবং বেগ c, ওকে, বেগ c। এবং ধরা যাক যে t সময় পর তরঙ্গ দুটো P বিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। ধরা যাক S1 ও S2 থেকে উৎপন্ন তরঙ্গের জন্য t সময়ে P বিন্দুর সরণ যথাক্রমে, মানে ধরা যাক তরঙ্গ দুটি কি হচ্ছে না P বিন্দুতে উপরিপাতিত হয়। এটা আমরা বলে দিব যে ধরা যাক তরঙ্গ দুটি মাধ্যমে যেতে যেতে ধরা যাক S1 S2 থেকে নির্গত তরঙ্গের জন্য t সময় P বিন্দুর সরণ যথাক্রমে y1 ও y2 এটা যদি হয় y1 ও y2 হলে তাহলে y1 সমান, আচ্ছা আমরা এখানে জাস্ট একটু অ্যাড করছি, ধরা যাক মানে তরঙ্গ দুটি মাধ্যমের P বিন্দুতে উপরিপাত যদি না হয় ব্যতিচার হবে না, তাই না, উপরিপাতিত হয়, P বিন্দুতে উপরিপাতিত হয়। ওকে, আর S1 থেকে P বিন্দুর দূরত্ব হচ্ছে x, আর S2 থেকে P বিন্দুর দূরত্ব হচ্ছে x প্লাস ডেল্টা। ওকে, ডেল্টা ইজ দ্য পাথ ডিফারেন্স, তরঙ্গ দুটির মধ্যে পথ পার্থক্য। তাহলে আমরা P বিন্দুর সরণ যদি y1 y2 হলে আমরা কি জানি, y1 সমান a সাইন, যেটা চলতরঙ্গের সমীকরণ 11 পড়ানো হয়েছে তোমাদের, 2π/λ ct - x, আর এবং y2 ইকুয়াল টু a সাইন 2π/λ ct মাইনাস অফ x প্লাস ডেল্টা। ওকে, দেয়ারফোর তরঙ্গের উপরিপাতের নীতি কি না, উপরিপাতের নীতি অনুযায়ী লব্ধি সরণ কি হয়
আমরা উপরিপাতের নীতি ক্লাস 11-এ বলা হয়েছে তোমাদের, লব্ধি সরণ y ইকুয়াল টু হবে দুটো আলাদা যে সরণ তাদের অ্যালজেব্রিক সাম, মানে y ইকুয়াল টু y1 প্লাস y2, y1 y2 এর বীজগাণিতিক যোগফল। দ্যাট মিন্স আমরা যদি এ কমন নিয়ে নিই সাইন 2π/λ ct মাইনাস অফ এক্স প্লাস সাইন 2π/λ ct মাইনাস অফ এক্স প্লাস ডেল্টা। ওকে, যদি আমরা এটা থার্ড ব্র্যাকেট ক্লোজ করি, তাহলে দিস ইজ সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 টোয়াইস এ সাইন সি প্লাস ডি বাই 2 সি প্লাস ডি, দেখো এটা প্লাস এটা করলে সিটি প্লাস সিটি 2ct বাই 2, দ্যাট মিন্স সিটি মাইনাস অফ এক্স প্লাস এক্স বাই 2 মানে এক্স ডেল্টা বাই 2। ভালো লক্ষ্য করো, এক্স প্লাস এক্স 2x বাই 2 মানে এক্স আর প্লাস ডেল্টা বাই 2, আর দিস ইজ কস সি মাইনাস ডি, মাইনাস করলে সিটি এক্স কেটে যাবে। ওকে, তাহলে 2π/λ ডেল্টা বাই 2, তার আলটিমেট কি পেলাম টোয়াইস এ কস পাই ডেল্টা বাই ল্যামডা। দেখো পাই ডেল্টা বাই ল্যামডা 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, পাই ডেল্টা বাই ল্যামডা, দেন সাইন 2π/λ সিটি মাইনাস অফ এক্স প্লাস ডেল্টা বাই 2। কেমন? ওকে, তাহলে এটাকে আমরা কী ধরবো? ক্যাপিটাল এ। দেয়ারফোর y ইকুয়াল টু ক্যাপিটাল এ সাইন 2π/λ সিটি মাইনাস অফ এক্স প্লাস ডেল্টা বাই 2। ওকে, দিস ইজ দ্য, এটাই হচ্ছে লব্ধি তরঙ্গের সমীকরণ। এই যে রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড পি বিন্দুতে লব্ধি তরঙ্গের সমীকরণ হচ্ছে এটা, যেখানে ক্যাপিটাল এ হচ্ছে রেজাল্টেন্ট অ্যাম্পলিটিউড, লব্ধি বিস্তার। ওকে, তাহলে আমরা বলি যে ক্যাপিটাল এ, হোয়ার ক্যাপিটাল এ লব্ধি বিস্তার, লব্ধি বিস্তার ক্যাপিটাল এ ইকুয়াল টু টোয়াইস এ কস পাই ডেল্টা বাই ল্যামডা। ওকে, তাহলে এখন দেখবো আমরা যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে কি হয়, লব্ধি বিস্তার ম্যাক্সিমাম হবে, আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে লব্ধি বিস্তার শূন্য হবে। ওকে, তো আমরা প্রথমে দেখি যে ধরো সাপোজ ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে, ধ্বংসাত্মক, ওকে, ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ওকে, ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পাই ডেল্টা বাই ল্যামডা, এটা কত হবে 2n + 1 π/2। ওকে, দেখে নাও পাই ডেল্টা বাই ল্যামডা এটা হবে 2n + 1 π/2, দ্যাট মিন্স ডেল্টা ইকুয়াল টু 2n + 1 λ/2, ডেল্টা ইকুয়াল টু 2n + 1 λ/2। এটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত 2 নাম্বার 3 ইকুয়েশন, ডেল্টা ইকুয়াল টু 2n + 1 λ/2, where n equal to 0 or any positive number 1 2 ... ওকে, তাহলে দেখো দেয়ারফোর যদি ডেল্টা, দেয়ারফোর ডেল্টা ইকুয়াল টু 0 বসালে λ/2, 1 বসালে 3 λ/2 অ্যান্ড 5 λ/2 অ্যান্ড সো অন। ওকে, তাহলে দেখো যদি আমরা ডেল্টা ইকুয়াল টু λ/2 বসাই তাহলে এ ইকুয়াল টু কী হচ্ছে দেখো, দেয়ারফোর ক্যাপিটাল এ ইকুয়াল টু, মানে ধরো যখন ডেল্টা ইকুয়াল টু λ/2 বসাবো, দেখো দেয়ারফোর এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাসে মাইনাস, সরি এ ইকুয়াল টু 0 বিকজ কস পাই ডেল্টা বাই ল্যামডা, ডেল্টা ইকুয়াল টু λ/2 পুট করো, তাহলে কস π/2 মানে 0, তাহলে লব্ধি বিস্তার 0, দেয়ারফোর তীব্রতা 0, তীব্রতা 0, দ্যাট মিন্স অন্ধকার বিন্দু বা অন্ধকার রেখা, এটি কি ধ্বংসাত্মক ব্যতিচার। ওকে, তীব্রতা 0 হচ্ছে। আবার একইভাবে
গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়াল টু কত হবে 2n ইন্টু ল্যামডা বাই 2 2n ইন্টু পাই বাই 2 দ্যাট মিন্স ডেল্টা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2n ইন্টু ল্যামডা বাই 2 পথ পার্থক্য হচ্ছে ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক দিস ইকুয়েশন নাম্বার 4 ওকে দেন ডেল্টা ইকুয়াল টু কত হবে ডেল্টা ইকুয়াল টু হয়ে যাবে 0 1 বসালে 2 ল্যামডা বাই 2 2 বসালে 4 ল্যামডা বাই 2 and 6 ল্যামডা বাই 2 and so on therefore a equal to কত হচ্ছে ডেল্টা 0 বসালে দেখো প্লাস এ মাইনাস টুয়াইস এ যেহেতু cos পাই ডেল্টা বাই ল্যামডা ইকুয়াল টু প্লাস এ মাইনাস 1 ডেল্টা পুট 0 পুট করো 0 পুট করলে cos 0 মানে প্লাস 1 ল্যামডা পুট করো cos পাই মানে মাইনাস 1 তাহলে এই ইকুয়াল টু প্লাস এ মাইনাস টুয়াইস এ দেয়ারফর তীব্রতা আই ভ্যারাইজ এ স্কোয়ার তাহলে 4 স্কোয়ার তীব্রতা ইকুয়াল টু কত বিস্তারে বর্গ 4 স্কোয়ার তো তীব্রতা 4 গুণ হচ্ছে মানে কি উজ্জ্বল বিন্দু দ্যাট মিন্স কি না গঠনমূলক ব্যতিচার তাহলে আমরা কি পেলাম অর্থাৎ ল্যামডা ডেল্টা কি তরঙ্গ দুটির মধ্যে পথ পার্থক্য পাথ ডিফারেন্স ল্যামডা বাই 2 এর দেখো অযুগ্ম গুণিতক ছিল প্রথমে দেখো ল্যামডা বাই 2 3 ল্যামডা বাই 2 5 ল্যামডা বাই 2 এটসেট্রা হলে ধ্বংসাত্মক ব্যতিচার এবং যুগ্ম গুণিতক হলে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয় ওকে আজকে আবার ব্যতিচার এই ক্লাসটা এখানে শেষ করলাম নেক্সট ক্লাস ফলো করো নেক্সট ক্লাসে আমরা ব্যতিচার ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্ট কোহেরেন্ট সোর্স ব্যতিচার ঝালর তার থিকনেস মানে বেদ ফ্রিঞ্জ উইথ ঝালর প্রস্থ আবার কোনো একটা উৎসের সামনে একটা দুটো উৎসের মধ্যে যে কোনো একটা উৎসের সামনে একটা কাঁচ ফলক বা অভ্র ফলক রাখলে ঝালর প্রস্থের কী পরিবর্তন হয় সেটাতে আলোচনা করব আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ